কোচবিহার শহর রাজার শহরের বিভিন্ন দিঘির কথা। সেকাল এবং একাল। পৌরসভাকে ধন্যবাদ এত সুন্দর করবার জন্য। বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এই প্রতিবেদনে। নমস্কার, খবরিয়া 24-এর বিশেষ প্রতিবেদন কোচবিহার শহর রাজার শহরের বিভিন্ন দিঘির কথা। সেকাল এবং একাল। মূলত মহারাজারা বিভিন্ন দিঘি খনন করেছিলেন পানীয় জলের প্রয়োজনে, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন দিঘিগুলি অবস্থিত কোনো না কোনো মন্দির, সেই মন্দিরের সামনে বা পাশে। যেমন কোচবিহারের মদনমোহন বাড়ির সামনে বৈরাগী দিঘি, আরো রয়েছে বিভিন্ন দিঘি। কি বলছে সেই দিঘিগুলি কেমন রয়েছে, সমস্তটাই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এই প্রতিবেদনে। রাজার শহর কোচবিহারের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন দিঘির সৌন্দর্য। নানা কারণে যমুনা দিঘি, কাইয়া দিঘি, শিব দিঘি, চন্দ্র দিঘির মতো বেশ কয়েকটি জলাশয় হয়ে পড়েছিল অপরিচ্ছন্ন। রাজার শহরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যে দিঘিগুলির অবদান অনস্বীকার্য। মহারাজদের উদ্যোগে তৈরি সেই সব দিঘির ভোল বদলে গিয়েছে। ইতিমধ্যে শহরে বেশ কিছু দিঘি সাফাই হয়েছে, জল এখন পরিচ্ছন্ন, যা নজর কেড়েছে বাসিন্দাদের অনেকেরই। জানা গেছে কোচবিহার পৌরসভার উদ্যোগে ওই দিঘিগুলো সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যেই সেই উদ্যোগে ফল মিলেছে। দিঘির পাড় জুড়ে আবর্জনা কিংবা জলাশয়ে কচুরিপানার চাপ আর নেই। কোচবিহার পৌরসভার কাউন্সিলর অভিজিৎ ভৌমিক জানান, পৌরসভার পক্ষ থেকে ওই কাজ করা হয়েছে, তাও গত 21 দিন আগে উদ্যোগ নেওয়া হয়েছিল। দিঘির চেহারা বদলে গিয়েছে বলে খুশি পরিবেশ প্রেমী থেকে শহরের বাসিন্দারা। জলাশয় রক্ষার প্রয়োজনীয়তা সকলের সামনে আরও বেশি করে তুলে ধরার ব্যাপারেও জোর দেন তাদের অনেকেই। সত্যি তো, জল মানে জীবন। একটা দিঘি শুধু জলের উৎস নয়, রাজ শহরের বাস্তুতন্ত্রের ভারসাম্যের এক একটা বিরাট পিলার। সিটি অফ বিউটি বলে পরিচিত কোচবিহারের অন্যতম আকর্ষণ। ন্যাশ গ্রুপ কোচবিহারের পরিচিত, সুপরিচিত একটি গ্রুপ, এবং কোচবিহারের যত্ন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই গ্রুপের অবদান অনেক। আর সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা রয়েছে কোচবিহারের ড্যাশ গ্রুপের সম্পাদক শ্রী অরূপ গুহ দাদার কাছে। প্রথমেই স্বাগত। কেমন আছেন দাদা? ভালো আছি। আমরা কোচবিহারের বিভিন্ন দিঘি এবং সেই দিঘি সম্পর্কে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আগে কেমন ছিল, এখন কেমন রয়েছে, বিভিন্ন তথ্য যেহেতু বিভিন্ন সময় আমরা তোমার কাছ থেকে পেয়ে থাকি, এই বিষয়টা আমরা জানতে চাইবো যে সেই মহারাজাদের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো কিন্তু প্রত্যেকটি দিঘির সাথে জড়িত রয়েছে কোথাও না কোথাও। সেই দিঘিগুলো আগে কেমন ছিল, কিছুদিন আগেও আমরা দেখেছি যে অভাব রয়েছিল রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা অন্য চিত্র। কিভাবে দেখছো সমস্ত বিষয়টা? প্রথমেই তোমাদের ধন্যবাদ, একটা প্রকৃতির একটা ভালো বিষয়কে নিয়ে তোমরা ধরেছো। পৌরসভাকেও ধন্যবাদ, ইদানিং তারা পরিচ্ছন্নতার দিকেও ধরেছে। আমি কুচবিহারেই বড় এবং দিঘিগুলোর পাশেই বড়, বলা যায় প্রায় 65 বছর ধরে দিঘিগুলোকে দেখছি, এবং 65 বছরের মধ্যে অনেক রকম ফের হয়েছে, সবটা নজর আছে আর কি। কিন্তু এত অসংখ্য দিঘি, এই জন্য কুচবিহারকে রাজ শহরের দিঘি শহর বলা হতো, যে এত দিঘি। এখন সমস্যা হচ্ছে এগুলো নিয়ে এখন চর্চা কমের জন্য এ প্রজন্ম অনেক সময় জানে না আর কি। তো প্রথম প্রশ্ন আমারও ছিল ছোটবেলায়, যে মহারাজা এই এত পুকুর কেন খনন করেছিলেন, এত দিঘি কেন খনন করেছিলেন। বড় হয়ে যখন একটু জ্ঞান হলো, তখন জানলাম মহারাজা যিনি খনন করেছেন তিনি হচ্ছেন মহারাজা হরেন্দ্র নারায়ণ। 1800 দশকের শেষের দিকে এবং 19 দশকের শুরুতে এইগুলো খনন করেছেন। কেন খনন করেছেন? এই মহারাজা হরেন্দ্র নারায়ণ এই রাজবংশে সবচেয়ে বেশি রাজত্ব করেছেন, প্রায় 56 বছর। এনাকে বলা হয়, আমাদের গবেষণায় বলা হয়, পরিবেশ ভাবনা এবং বিজ্ঞান চেতনা সবচেয়ে বেশি ছিল, এবং এই পরিবেশ ভাবনা এবং বিজ্ঞান চেতনা সারা পৃথিবীর মধ্যে খুঁজলে কম পাওয়া যাবে এই মহারাজার মতো। উনি দুটো জিনিস দেখেছেন কুচবিহার মানুষের জন্য। একটা দেখেছেন, কুচবিহার তো খুব গরমের জায়গা, সেই গরম থেকে রক্ষা করার জন্য, মানে জনগণকে, প্রজাকে রক্ষা করার জন্য, শীতল হাওয়া বইয়ে দেওয়ার জন্য এইগুলো খনন করেছিলেন উনি।
আরেকটা হচ্ছে, আমরা সবাই জানি, তোমরাও জানো, যে কুচবিহার হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা। এই ভূমিকম্প এলাকা বলে আমাদের নাগরিক ধন সম্পত্তি, পানি সম্পদ সবাইকে রক্ষা করার জন্য এই পুকুরগুলো খনন করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, পুকুরগুলোর সাথে ভূমিকম্পের সম্পর্ক কি? আমরা যদি নিজের শরীর দিয়ে বলি যে আমাদের শরীরে কতগুলো অর্গান থাকে, যেমন একটা অ্যাপেন্ডিসাইটিস আর একটা স্প্লিন, এই দুটো মানুষের শরীরে যে ধাক্কাটা হয় সেই ধাক্কাটা সহ্য করে। এবং বিজ্ঞানীরা বলছেন যে ভূমিকম্পের যে ধাক্কাটা হয় মাটির ভিতরে, তার 60% প্রথম ধাক্কাটা এই পুকুরগুলো, জলাশয়, যে কোনো জলাশয়, সে নদী হতে পারে, যে জলাশয়গুলো ধাক্কাটা সহ্য করে। এত ভূমিকম্প সবসময় আমরা টেরও পাই না, কিন্তু কুচবিহার রক্ষা পেয়ে যাচ্ছে যে কারণে, তার জন্য হচ্ছে এই হরেন্দ্র মহারাজকে প্রণাম করতে হবে। কারণ উনি এই প্রায় 200 বছর আগে উনি ভেবেছিলেন রক্ষা করতে হবে, তাই আমরা এখনো রক্ষিত আছে আর কি। এইগুলো আরেকটা জিনিস আমাদের লক্ষ্যে আসে, যে কুচবিহারে যতগুলো পুকুর বা দিঘি উনি খনন করেছিলেন, প্রত্যেকটা আকৃতি কিন্তু এক নয়, সবার সঙ্গে সবার আলাদা আছে এবং নামকরণেও আলাদা আছে। সবার প্রথমে অবশ্যই আমি সাগর দিঘির কথা বলবো। সাগর দিঘিটা কিন্তু উনি খনন করেছিলেন পানীয় জলের অভাব মেটানোর জন্য। আমি ইতিহাস পড়ে যতটুকু জেনেছি, আমার তখন জন্ম হয়নি, 1952 সন পর্যন্ত এইটা কুচবিহারের মানুষ এই জলটা পান করতেন। এবং আমি দেখেছি 1964-65 পর্যন্ত এই জলটা প্রশাসন ধরতে দিত না, পুলিশ পাহারা থাকতো। অর্থাৎ মহারাজাকে সম্মান দেওয়ার জন্য এই জলটাকে ধরতেই দিত না, স্নান করা তো দূরের কথা। কিন্তু আমাদের অবহেলা, আমাদের নির্লিপ্ততা, এখন তো এখানে কাপড় কাচা হয় বা গাড়ি দেওয়া হয়, এটা মহারাজাকে সম্মান দেওয়া হয়নি। পানীয় জলের অভাবটা উনি অত বছর আগে টের পেয়েছেন, এখন আমরা টের পাই পানীয় জলের কি অবস্থা। এখনো কিছু মানুষ বেঁচে আছেন যারা বলেন যে কলসি কোমরে নিয়ে জলটা এখান থেকে নিয়ে যেতেন। সুতরাং এটা আরেকটা হচ্ছে, এটাকে কুচবিহারের ডালহৌসি স্কোয়ার বলা হয়। লালদিঘি, কলকাতার লালদিঘি যেমন চারিপাশে সরকারি অফিসগুলো আছে, এখানেও সরকারি অফিসগুলো আছে, ডিএম অফিস, এসপি অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্যাংক, পৌরসভা, সব অফিসগুলো আছে। অর্থাৎ রাজকার্য চালানোর জন্য যে প্রশাসনের দরবারগুলো দরকার হয়, সেই অফিসগুলো এখানে রয়েছে, সুতরাং একে রক্ষা করতে হবে। আর আগুন তো রয়েছে, যে আগুন থেকে বাঁচার জন্য। বৈরাগী দিঘিটার ব্যাপারে বলবো, এটা হচ্ছে হিন্দু ধর্মের ভীষণ প্রয়োজন একটা দিঘি। আমাদের বাংলা একটা কথা আছে যে 7 ঘাটের জল। বৈরাগী দিঘি একমাত্র দিঘি যেটা 7টা ঘাট আছে। তোমরা নজর কর, অন্য কোনো পুকুরে কিন্তু নেই। এখানে কিছুদিন আগে পর্যন্ত পুজো, বিশেষ করে বিয়ের আগের দিন যে জলটা ভরা হতো, যাকে গঙ্গা নিমন্ত্রণ বলে, ওই কুচবিহার ক্লাবের পেছন থেকে জলটা ভরা হতো। অর্থাৎ 7 ঘাটের জল মানে পবিত্র জল। এটা এই জন্য তৈরি করা হয়েছিল। পার্কের ভিতরে একটা একটা ওটাকে ঝিলের মতনই বলবো, ওটাও করা হয়েছিল ফুলের সুবিধার্থে। আমার যদি আমি মালিদিঘি দেখি, মালিদিঘিটা খুব সুন্দর। মালিদিঘিটা কিছুদিন আগে পর্যন্ত নোংরা ছিল, এখন পরিষ্কার হয়েছে কিছুটা, জনগণের সচেতনতাও বৃদ্ধি পেয়েছে, পৌরসভা এটা করতে পেরেছেন। কিন্তু মালিদিঘির যে ইতিহাস, সেটা পরিষ্কার নয়। আমাদের এইরকম আরো কিছু দিঘি ছিল, রাজমাতা দিঘি। রাজমাতার দিঘিটাও, যেহেতু ওখানে মহারানীর একটা মন্দির আছে ওই জায়গাটায়, ওইটাও কিন্তু মিনি সাগর দিঘি বলা হয়। ওর আকৃতিটা অনেকটা সাগর দিঘির মতন। আমরা প্রশাসনের কাছে বলেছিলাম এখানেও 7টা ঘাট করা হোক, 4টা ঘাট তো আছেই, আরো 3টা ঘাট করা হোক। তাহলে ওই অঞ্চলের মানুষদের এই হিন্দু ধর্মে যে মাঙ্গলিক কাজকর্ম, সেই কর্মের জলটা নিয়ে আসা হয়। এখন মুশকিলটা হচ্ছে কি, পরবর্তীতে সৌন্দর্যায়নের জন্য পুকুরগুলোর পাশে গ্রিল হয়েছে, কংক্রিটের বেড়া হয়েছে, কিন্তু মানুষের ভালোবাসাটা আরেকটু জন্মাতে হবে। কারণ আমি যদি আবর্জনা জলের মধ্যে ফেলি, যেমন যারা পুজো আর্চা করেন, পুজোর ফুলটা প্লাস্টিক প্যাকেট করে অন্যখানে ফেলা যেতে পারে, বা নিজের বাড়ির মাটিতে পুঁতে রাখলে সার হতে পারে। ওটা যে মর্নিং ওয়াক করবার সময় ঝুট করে একটু ফেলে দিল জলের মধ্যে, এটা বাড়ি সমস্যা। আর মানুষকেও সচেতন হতে হবে। মানুষকেও অবশ্যই, প্রশাসনের একার পক্ষে তো সম্ভবই না, পৌরসভার একার পক্ষে সম্ভবই না, যদি না জনগণ এটাকে রক্ষা না করে।
আর কাপড় কাচা বন্ধ হয়েছে বলবো না, এখনো চুপি চাপে হয়। এবং অনেক সময় সাগরদিঘিতে অনেক সময় যুব সম্প্রদায় তাদের বন্ধু বান্ধবীদের বার্থডে সেলিব্রেশন করে, করার পরে কিছু খাদ্য খাবার খায়। ঠিক আছে, ওই পর্যন্ত ঠিক আছে। প্যাকেটটা যদি নিয়ে যায় বাড়িতে ভালো হয়, সাগরদিঘিতে না ফেলাই ভালো। আর একটু ভলান্টারি কাজ করতে হয় সব সংগঠনকেই, যে আমি সৌন্দর্য দেখবো, আমি দায়িত্ব নেব না, তা হয় না। অধিকার সবার, আহ, পরিষ্কার করার দায়িত্ব সবার। তাহলে পুকুরগুলো সুন্দর থাকে। আমাদের সুনাম যতগুলো আছে তার মধ্যে একটা সুনাম হচ্ছে এই দিঘির শহর, দিঘির কোচবিহার। শিবদিঘি দাদা, এই শিবদিঘি যেটা শনি মন্দিরের থেকে পেছনে রয়েছে, অনাথনাথ শিব মন্দিরের উল্টো দিকে, সেই মন্দিরের পাশে রয়েছে সেই শিবদিঘি। সেটাতে একসময় নাকি বিশিষ্ট সাঁতারুরা কোচবিহার থেকে সাঁতার শিখে বাইরেও অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের করেছিলেন। আমাদের কুচবিহারে অনেক নাম করা সাঁতারু জন্মগ্রহণ করেছিলেন। এখনো বাচ্চারা সুইমিং পুলে শিখছে, হ্যাঁ, কিন্তু তখন তো এই ফেসিলিটি ছিল না। ঠিক। এই দিঘিতেই, ঠিকই বলেছো, এই দিঘিতে নাম করেছিল কুচবিহারে অনেকে। আর একটা দিঘির নাম বলতে হয় দেববাড়ির পিছনে, যার নাম হ্যাঁ, যমুনা দিঘি। হ্যাঁ, আসলে কমন নেম হচ্ছে লম্বা দিঘি। এর আকৃতিটা একটু বুঝতে হবে। এই এই দিঘিটায় মহারাজার রাজ পরিবারের জামা কাপড় কাচা হতো, আর কিছু না। এই জন্য যেমন মানে যারা ওয়াশারম্যান, মানে ধোপার শ্রেণী, হুম, তাদের ওরকম লম্বা দিঘি হলে কাপড় কাচতে সুবিধা হয়। সুবিধা। ওই জন্য লম্বা দিঘিটা তৈরি হয়েছিল হচ্ছে রাজবাড়ির, এটা প্রজাদের জন্য নয়। প্রজাদের জন্য হচ্ছে আরেকটা দিঘি ছিল। তো এইরকম করে ইতিহাস আমাদের আরো চর্চিত হোক, তোমাদের ঠিক। চ্যানেলের মাধ্যমে আরো লোক জানুক, তাহলে কুচবিহার রক্ষা পাবে, কুচবিহার সৌন্দর্য রক্ষা পাবে। এছাড়া বাজারের পেছনে রয়েছে, ভবানীগঞ্জ বাজারের পেছনে লাল দিঘি, যেটা লালবাইয়ের নামে লালবাইয়ের নামে, আমাদের যমুনা নামকরণ দিঘি করা যেটা হয়েছে। বললাম সেটাও এক বাইজি ম্যাডামের নামে। আচ্ছা। লাল দিঘি ও লালবাইয়ের নামে অবশ্যই। ওটার ইম্পর্টেন্সিটা হচ্ছে চারপাশে ছিল বাজার। হুম। বাজারকে ওই শীতল হাওয়া এবং অগ্নিসংযোগ হলে তার থেকে যেন জলটা ফায়ার ব্রিগেড পায়, এটা। আবার চন্দন দিঘি যদি ধরি, ওটা তো হ্যাঁ। ঢেকেই আছে। ওটা জেনকিন স্কুল, এভিনশিয়াল কলেজের হস্টেল হুম। এবং হাসপাতাল, এদের শীতল হাওয়া এবং অগ্নিসংযোগ হলে যাতে জলটা প্রশাসন পায়, ফায়ার ব্রিগেড পায়। তো এখন আমরা এই জায়গাগুলো আটকে দিয়েছি, কিন্তু বড় বিপদ হলে যে কি হবে, ফায়ার ব্রিগেডের পরে কিন্তু খুঁজতে মুশকিল। চন্দনদিঘি অনেক খুঁজেই পাবে না, চন্দনদিঘিটা কোথায়, চারিদিকে আটকে গেছে। এইগুলো একটু খুলতে হবে, নাহলে মহারাজার যে উদ্দেশ্য, মহারাজার যা পরিকল্পনা, মহারাজার যে পরিবেশ ভাবনা এবং বিজ্ঞান চেতনা, তাকে সম্পূর্ণ সম্মান দেওয়া হয় না যখন না মহারাজার এই মহারাজাকে এই মান্যতা দিই আমরা। এতদিন পরে পৌরসভা, কোচবিহার পৌরসভা কিন্তু সেই উদ্যোগটা নিয়েছে যে পুনরায় সেই জায়গাতে ফিরিয়ে দেওয়া হবে বিভিন্ন পুকুরগুলো, দিঘিগুলো। সংস্কারের কাজও শুরু হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়েছে। আর সেই ক্ষেত্রে কিভাবে রক্ষণাবেক্ষণ করা বা এই জিনিসটাকে ধরে রাখার কি বার্তা থাকবে? প্রথমেই পৌরসভাকে আমি ধন্যবাদ দেব, এত সুন্দর একটা বিষয় ওনারা ধরেছেন, করেছেন। যদি প্রয়োজন হয় আমাদেরকেও যদি চেয়ারম্যান সাহেব একটু ডেকে ডেকে নেন, আমরাও বলতে পারি। যতক্ষণ না ডাকছেন ততক্ষণ পৌরসভাকে ধন্যবাদ এত সুন্দর করবার জন্য। অন্তত চেষ্টা তো করছেন, বাকিটুকু আমাদের সাপোর্ট করতে হবে পৌরসভাকে এই দিঘি রক্ষণাবেক্ষণের বিষয়ে। সাধারণ মানুষের ভূমিকাটা কত? সাধারণ মানুষ সম্পূর্ণ সাধারণ পার্শ্ববর্তী যারা অবশ্যই রয়েছেন। সবার দায়িত্ব, সব নাগরিকের দায়িত্ব। এটা প্রশাসনের বা পৌরসভার একার পক্ষে সম্ভবই হবে না যদি না সহযোগিতা করে। প্রশাসনের সঙ্গে সহযোগিতা না করে কুচবিহারকে রক্ষা করে কঠিন সবকিছুতে। অসংখ্য ধন্যবাদ। সত্যি অনেক ইতিহাস আবারও যেন পুনরুজ্জীবিত হয়ে উঠলো আমাদের এই প্রতিবেদন।